আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আশা করি আপনারা সবাই অবশ্যই ভালো আছেন। দর্শক, একটু চোখ বন্ধ করে দৃশ্যপটটি কল্পনা করুন তো। একটি নতুন সরকার, নতুন প্রতিশ্রুতি, নতুন উন্মাদনা নিয়ে ক্ষমতায় এসেছে। সময় পেরিয়েছে মাত্র ৬টি মাস। হানিমুন পিরিয়ড যাকে বলা হয়, সেটি তো এত দ্রুত শেষ হওয়ার কথা নয়। কিন্তু বাস্তবের রাজপথে আমরা আসলে কি দেখলাম? আমরা দেখলাম বিদ্যুতের তীব্র সংকট আর ভুতুড়ে বিলের প্রতিবাদে ফুঁসে ওঠা সাধারণ মানুষ রীতিমতো কিন্তু দেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহর আটকে দিচ্ছে। হ্যাঁ দর্শক, ঠিকই শুনেছেন, মাত্র ৬ মাসের মাথায় একজন সরকার প্রধানের গাড়ি আটকে দিচ্ছে বিক্ষুব্ধ জনতা। রাজনীতিতে এর চেয়ে বড়, এর চেয়ে ভয়ঙ্কর রেড সিগন্যাল আর কি হতে পারে? মানুষের ক্ষোভের পারদ ঠিক কতটা উঁচুতে উঠলে, কতটা দেয়ালে পিঠ থেকে গেলে তারা রাষ্ট্রযন্ত্রের সর্বোচ্চ ক্ষমতাধরের পথ আগলে দাঁড়াতে বাধ্য হয়, সেটি নিয়ে আজ আমরা একটু গভীর বিশ্লেষণ করব। কারণ এই গাড়িবহর আটকে দেওয়ার ঘটনাটি আসলে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এর শেকড় লুকিয়ে আছে মিথ্যার রাজনীতি, দায়িত্ব এড়ানোর সংস্কৃতি আর সাধারণ মানুষের চরম হতাশার মাঝে। সুপ্রিয় দর্শক, বর্তমান যে রাজনীতি, সেই রাজনীতির মাঠে সবচেয়ে চমৎকার এবং একই সাথে সবচেয়ে হাস্যকর যে খেলাটি চলছে, তা হলো দায় চাপানোর খেলা। যখনই কোনো সংকট ঘনীভূত হচ্ছে, যখনই সরকারের কোনো ব্যর্থতা মানুষের সামনে প্রকট হয়ে উঠছে, তখনই আঙুল তোলা হচ্ছে অতীত সরকারগুলোর দিকে। কখনো বলা হচ্ছে সব দোষ আওয়ামী লীগের, আবার কখনো বা অদ্ভুতভাবে টেনে আনা হচ্ছে সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূসকে। কিন্তু এই তথ্য প্রযুক্তির যুগে, যেখানে প্রতিটি মানুষের হাতে একটি করে স্মার্টফোন আর ইন্টারনেট সংযোগ রয়েছে, সেখানে সাধারণ মানুষকে কি এত সহজে বোকা বানানো যায়? জনগণ কিন্তু এখন আর আগের মতো অন্ধ নয়। তারা সবকিছু দেখে, শুনে এবং বিচার করে। একটি খুব ছোট্ট কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ উদাহরণ দিয়ে শুরু করি। ময়মনসিংহের শম্ভুগঞ্জে অবস্থিত আরপিসিএল এর ২১০ মেগাওয়াট সক্ষমতার একটি সরকারি বিদ্যুৎ কেন্দ্র টানা ২৬ দিন ধরে বন্ধ। ফলে পুরো ময়মনসিংহ বিভাগ জুড়ে চলছে ভয়াবহ লোডশেডিং। মানুষের জীবন অষ্টাগত। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, কেন্দ্রটি বন্ধ কেন? কারণ হিসেবে বলা হচ্ছে গ্যাস সংকট। কিন্তু চমকপ্রদ ব্যাপারটি ঘটল তখন, যখন এই বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক জনাব রাশেন এক ভয়াবহ পরিস্থিতির জন্য সম্পূর্ণ দায় চাপিয়ে দিলেন ডক্টর ইউনূসের উপর। ভাবা যায়, বিদ্যুৎ কেন্দ্র বন্ধ আছে আর এর জন্য দায়ী করা হচ্ছে সাবেক একটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে। এই মনস্তত্ত্বটি আসলে এখানে কি? দেখুন, ডক্টর ইউনূস যে দুধে দোয়া তুলসী পাতা, তার আমলে যে কোনো ভুলভ্রান্তি বা বিতর্কিত সিদ্ধান্ত হয়নি, আমি কিন্তু মোটেও আসলে তা বলছি না। কিন্তু একজন সরকারি কর্মকর্তা যখন নিজের ব্যর্থতা ঢাকতে কিংবা বর্তমান সরকারকে খুশি করতে এমন উদ্ভট যুক্তি দাঁড় করান, তখন মানুষের বুঝতে আসলে বাকি থাকে না যে ভেতরে ভেতরে আসলে সিস্টেমটাই কিন্তু কলাপস করে গিয়েছে। কিন্তু দর্শক, শুধু কি একজন ব্যবস্থাপনা পরিচালক? এই দায় চাপানোর রাজনীতিতে যদি খুদ দেশের প্রধানমন্ত্রী অংশ নেন, তখন পরিস্থিতি কতটা ভয়াবহ রূপ নিতে পারে তা কি আমরা কখনো ভেবে দেখেছি? গত 15ই আগস্টের একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব যে বক্তব্য দিলেন, তা শুধু আমাকে নয়, আমি মনে করি দেশের সচেতন প্রতিটি মানুষকে রীতিমতো হতবাক করেছে। তিনি বেশ আত্মবিশ্বাসের সাথে বললেন, বিগত 15 থেকে 17 বছরের ফেসিবাদী আওয়ামী লীগ সরকার গ্যাস ও জ্বালানি খাতে কিছুই করেনি। উনার দাবি, তারা মাত্র 2টি এলএনজি টার্মিনাল করেছে এবং দীর্ঘ এই সময়ে দেশে নাকি একটিও নতুন গ্যাস কূপ তারা খনন করায়নি। সুপ্রিয় দর্শক, রাজনীতির খাতিরে আপনি আপনার প্রতিপক্ষের সমালোচনা করবেন, এটা খুবই স্বাভাবিক একটি বিষয়। তাদের দুর্নীতি নিয়ে কথা বলবেন, এটাই হচ্ছে স্বাভাবিক। আওয়ামী লীগের শাসনামলে বিদ্যুৎ ও জ্বালানি খাতে যে হাজার হাজার কোটি টাকা অবাধ লুটপাট হয়েছে, রেন্টাল, কুইক রেন্টালের নামে যে হুরিলুট চলেছে, কিংবা তারা যে দেশীয় গ্যাস উত্তোলনের চেয়ে আমদানির দিকেই বেশি ঝুঁকেছিল, এগুলো কিন্তু
ধ্রুব সত্য। এই বিষয়গুলো নিয়ে আপনি তাদের কাঠগড়ায় দাঁড় করান। এখানে কেউ কোনো ধরনের আপত্তি করবে না। কিন্তু তাই বলে খুদ প্রধানমন্ত্রীর মুখ থেকে এমন অসত্য তথ্য, এটা কি আসলে কোনোভাবে দেশের সাধারণ মানুষ কিংবা আমরা যারা রাজনীতির খোঁজখবর রাখি তারা কি আদৌ এটাকে স্বীকার করে নিব? প্রশ্ন হচ্ছে, কেন আমরা অসত্য বলছি? কারণ পরিসংখ্যান ভিন্ন কথা বলছে। 2009 থেকে 2024 সালের জুলাই পর্যন্ত বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দেশে একটি দুটি নয় বরঞ্চ পাক্কা 155টি গ্যাসকূপ খনন করা হয়েছে। এর মধ্যে সুন্দরপুর, শ্রীকাইল, রূপগঞ্জ, নর্থভোলা, জকিগঞ্জ এবং ইলিশার মতো 6টি নতুন গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে এবং সেগুলো থেকে গ্যাস উত্তোলনও শুরু হয়েছে। 2009 সালে যেখানে সচল গ্যাস ক্ষেত্রের সংখ্যা ছিল মাত্র 23টি, 2024 সালে সেটি বেড়ে দাঁড়িয়েছিল 29টিতে। গ্যাসের উৎপাদন 1744 MMCFD থেকে বেড়ে করোনা মহামারীর আগে 2750-এ উত্তীর্ণ হয়েছিল। এমনকি ভূগর্ভস্থ এবং সমুদ্রে গ্যাস অনুসন্ধানের জন্য হাজার হাজার কিলোমিটার 2D এবং 3D সিসমিক জরিপও সে সময় কিন্তু চালানো হয়েছিল। দর্শক, এখন আপনিই বলুন, যখন এই ডিজিটাল যুগে একজন প্রধানমন্ত্রী এত বড় একটি ভুল তথ্য জাতির সামনে উপস্থাপন করেন, তখন তার প্রভাবটা আসলে কোথায় গিয়ে পড়ে? তখন মানুষের কাছে সরকারের যে বিশ্বাসযোগ্যতা, সেই বিশ্বাসযোগ্যতা কি তলানিতে গিয়ে ঠেকে না? মানুষ তখন ভাবে সরকার হয়তো তাদের ব্যর্থতা ঢাকতেই এই মিথ্যাচারের আশ্রয় নিয়েছে। আর ঠিক এই জায়গাতেই জনরোষের জন্ম হয়। যখন সাধারণ মানুষ দেখে একদিকে তারা অন্ধকারে বসে ঘামছে, চড়া মূল্যে বিদ্যুতের বিল দিচ্ছে, অন্যদিকে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে তাদের ভুল তথ্য দিয়ে সান্ত্বনা দেওয়ার চেষ্টা চলছে, তখন কিন্তু সেই ক্ষোভ কোনোভাবেই আর ঘরের যে চার দেয়াল সেই চার দেয়ালে আটকে থাকে না। ওই যে বললাম, প্রধানমন্ত্রীর গাড়ি বহর আটকে দেয়া, এটি সেই পুঞ্জীভূত ক্ষোভের একটি ছোটখাটো বহিঃপ্রকাশ। সুপ্রিয় দর্শক, এখানে কিন্তু একটি অত্যন্ত সূক্ষ্ম রাজনৈতিক সমীকরণও কাজ করছে, যা অনেকেই হয়তো খেয়াল করছেন না। আজ 2026 সাল, 2024 সালের সেই গণঅভ্যুত্থান এবং আওয়ামী লীগের পতনের পর প্রায় 2 বছর পেরিয়ে গেছে। এই 2 বছরে রাজনীতির নদীতে অনেক জল গড়িয়েছে। রাজনীতিতে একটি কথা আছে, সেটা হচ্ছে অ্যাবসেন্স মেক্স দ্য হার্ট গ্রো ফন্ডার, অর্থাৎ দূরত্ব ভালোবাসা বাড়ায়। আওয়ামী লীগ গত 2 বছর ধরে মাঠের রাজনীতিতে নেই, তারা নিষিদ্ধ। তারা এখন বলতে গেলে একেবারেই নীরব দর্শক। কিন্তু এই নীরবতাই কি তাদের সবচেয়ে বড় রাজনৈতিক হাতিয়ার নয়? তারা কি এটাকে কেন্দ্র করে বড় চাল চালছে না? বিএনপি সরকার যখন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ সংকট, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হিমশিম খাচ্ছে, তখন সাধারণ মানুষ কিন্তু অবচেতন ভাবেই অতীত আর বর্তমানের একটি তুলনা করতে শুরু করেছে। পতনের ঠিক পরপর আওয়ামী লীগের প্রতি মানুষের যে তীব্র ঘৃণা আর ক্ষোভ ছিল, বর্তমান সরকারের ধারাবাহিক ব্যর্থতা, অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতার কারণে সেই ক্ষোভ কিন্তু ধীরে ধীরে প্রশমিত হচ্ছে। মানুষ এখন ভাবতে শুরু করেছে, হ্যাঁ, বিগত সরকারের আমলে হয়তো লুটপাট ছিল, কিন্তু অন্ততপক্ষে বিদ্যুৎ ছিল, অবকাঠামোগত উন্নয়ন চোখে দেখা যাচ্ছিল। অর্থাৎ জনগণের সেন্টিমেন্ট কিন্তু ধীরে ধীরে আবারও দেখা যাচ্ছে আওয়ামী লীগের প্রতি কিছুটা নয়, বলবো অনেকটাই পজিটিভ হতে শুরু করেছে। আর আওয়ামী লীগ ঠিক এই সুযোগটির জন্যই অপেক্ষায় ছিল। তারা নীরব থেকে দেখছে বর্তমান সরকার কিভাবে আসলে নিজেদের ভুলে নিজেরাই ডুবে যাচ্ছে। সুপ্রিয় দর্শক, এখন একটু ভালো করে ভাবুন তো, পরিস্থিতি যদি এভাবেই চলতে থাকে, এই বিদ্যুৎ সংকট, এই গ্যাস সংকট যদি সরকার আগামী কয়েক মাসের মধ্যে দৃশ্যমান কোনো উন্নতি করতে না পারে, তবে পরিণতি কি হবে? মানুষের হতাশা যখন জনবিস্ফোরণের রূপ নেবে, তখন কি এই সরকার কোনোভাবে টিকে থাকতে পারবে? দর্শক, ইতিহাস কিন্তু আমাদের অন্য কথা বলে। আমাদের নিশ্চয়ই মনে আছে 1996 সালের কথা। সেবারও কিন্তু সার সংকট আর বিদ্যুতের দাবিতে সাধারণ মানুষ রাজপথে নেমে এসেছিল। জনতার সেই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং তত্ত্বাবধায়ক সরকারের দাবি সবকিছু মিলিয়ে ভয়ঙ্কর বিস্ফোরণের মুখে তৎকালীন বিএনপি সরকারকে শেষ পর্যন্ত কিন্তু পদত্যাগ করে একটি মধ্যবর্তী নির্বাচন দিতে
বাধ্যও করা হয়েছিল এবং তারা কিন্তু সেটা করতে রীতিমতো বাধ্য হয়েছিল। আজকের পরিস্থিতিও কিন্তু সেই একই দিকে মোড় নিচ্ছে। প্রধানমন্ত্রীর গাড়ি আটকে দেওয়ার ঘটনাটিকে যদি সরকারের নিছক কোনো বিরোধী দলের চক্রান্ত কিংবা বিচ্ছিন্ন ঘটনা বলে উড়িয়ে দেয়, কিংবা একপক্ষ সরকারের নাটক বলেও দাবি করে, তবে কিন্তু তারা হয়তো ইতিহাসের সবচেয়ে বড় রাজনৈতিক ভুলটি করবে। কারণ জনগণ কিন্তু এখন আর রাজনৈতিক দলের অন্ধ লেজুর ভিত্তি কখনোই করে না। তাদের পেট যখন জ্বলবে, গরমে যখন তাদের সন্তানের ঘুম ভাঙবে, তখন তারা কোনো রাজনৈতিক বুলি আসলে শুনতে চাইবে না। তারা সমাধান চাইবে। আর এই চরম ক্রান্তি লগ্নে যদি শেখ হাসিনা সত্যি সত্যি ডিসেম্বরে দেশে ফিরে আসেন, ভেবে দেখুন দৃশ্যপটটি। একদিকে বর্তমান সরকারের প্রতি মানুষের পাহাড় সম ক্ষোভ, অন্যদিকে অতীত সরকারের উন্নয়নের স্মৃতি নিয়ে শেখ হাসিনার নাটকীয় একটি প্রত্যাবর্তন। যদি এমনটা ঘটে, তবে বিএনপি সরকারের সামনে টিকে থাকার আর কোনো বিকল্প পথই আসলে খোলা থাকবে না। সংকট মোকাবেলায় ব্যর্থ হয়ে এবং জনগণকে ন্যূনতম সন্তুষ্ট করতে না পেরে শেষ পর্যন্ত জনরোষের মুখেই হয়তো তাদের আরেকটি মধ্যবর্তী নির্বাচনের দিকে হাঁটতে হবে। আর সেই নির্বাচনে জনগণের রায় কোন দিকে যাবে, তা আজকের এই ক্ষুব্ধ রাজপথই কিন্তু অনেকটা পরিষ্কার করে দিচ্ছে। পাশাপাশি জনগণের বর্তমান মনস্তাত্ত্বিক পরিবর্তনটাও কিন্তু বলে দিচ্ছে। তাই সরকারের নীতি নির্ধারকদের প্রতি একটি কথা আমার উদার্তভাবে বলার থাকবে, সেটি হচ্ছে অতীতকে গালমন্দ করে অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে আর যাই হোক দেশ চালানো যায় না। মিথ্যা তথ্য দিয়ে হয়তো সাময়িক হাততালি পাওয়া যায়, বাহবা কুড়ানো যায়, কিন্তু মানুষের পেটে ক্ষুধা আর ঘরে অন্ধকার থাকলে এই রেড সিগন্যালটি যদি তারা এখনো পড়তে ব্যর্থ হন, তবে আগামী দিনের রাজনীতিতে হয়তো তাদের জন্য আরো বড় কোনো বিপর্যয় অপেক্ষা করছে। এবং সেই বিপর্যয় হয়তোবা তাদেরকে, আমি যেভাবে বললাম বা যেভাবে দেশের আনাচে কানাচে গুঞ্জন শুরু হয়েছে, কূটনৈতিক পাড়া থেকে শুরু করে পাড়া গায়ে, মধ্যবর্তী নির্বাচন অথবা বিএনপির পতন। বিএনপির পতন মানে কিন্তু তাদের একটি মধ্যবর্তী নির্বাচনের আহ্বান করতে হবে। অন্যথায় দেশ আবারও কিন্তু সেই অন্তর্বর্তীকালীন সরকারের সময়কালের মতো একটি বিশৃঙ্খল পরিস্থিতিতে চলে যাবে। পূর্বে হয়তোবা একটা বিধান ছিল, যেটা আওয়ামী লীগ করে গিয়েছিল, যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল ছিল। এখন কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ফিরে এসেছে। সুতরাং বিএনপি যদি জনগণকে সন্তুষ্ট করতে ব্যর্থ হয় এবং এগুলো সুষ্ঠু সমাধান করতে না পারে, তাহলে জনরোষ যদি তাদের প্রতি আরো অনেক বেশি বেড়ে যায়, তখন কিন্তু তাদের ক্ষমতা ছেড়ে দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিয়ে একটি মধ্যবর্তী নির্বাচন দেয়া ছাড়া আর কোনো ধরনের বিকল্প থাকবে না। যদি তারা সেটি না করে, তাহলে আওয়ামী লীগের পরিণতি আমরা দেখেছি। আওয়ামী লীগকে এখন কিন্তু ফেসিবাদী তকমা দেওয়া হচ্ছে, ফেসিবাদী বলা হচ্ছে, সেটা 2024 সালের 5 আগস্ট পর্যন্ত। আমি সরাসরি এখানে বর্তমানের সময়ে, যেহেতু তাদের মাত্র 6 মাস হয়েছে, তাদেরকে ফেসিবাদী বলবো না। তবে যদি তারা সেই সময় সংকট মোকাবেলা করতে ব্যর্থ হয়ে ক্ষমতা ছাড়তে রাজি না হয়, জনগণের যে রায় সেটা যদি মানতে রাজি না হয়, তাহলে এই জনগণ কিন্তু তখন এই সরকারকেই আওয়ামী লীগের মতো একটি নতুন ট্যাগ ধরিয়ে দেবে, যেটা কিন্তু বিএনপির রাজনীতির জন্য ঐতিহাসিকভাবে একটি কাল হয়ে দাঁড়াবে। যেটা 2001 থেকে 2006 সালে এমন সব ঘটনা ঘটেছে, যার ফলশ্রুতিতে এমন সব ট্যাগ বিএনপির উপর দেওয়া হয়েছে, যেটার স্মৃতি কিন্তু এখন পর্যন্ত বিএনপিকে বয়ে বেড়াতে হচ্ছে। সেই কালো অধ্যায় এখন পর্যন্ত কিন্তু বিএনপির পিছু ছাড়ছে না। তাই আবারও আমি বলবো, বিএনপির নীতি নির্ধারক যারা আছেন, আপনারা অনুগ্রহপূর্বক কারো ঘাড়ের দোষ না চাপিয়ে দেশের জনগণের কথা চিন্তা করুন। তাদের সার্বিক পরিস্থিতির কথা বিবেচনা করে সমস্যাগুলো সমাধানের চেষ্টা করুন এবং দেশে একটি জাতীয় ঐক্য সৃষ্টি করুন। সেটা নিষিদ্ধ দল যেটি রয়েছে, যারা নিষেধাজ্ঞার কবলে রয়েছে, তাদেরকেও নিষেধাজ্ঞা উঠিয়ে রাজনীতিতে ফিরিয়ে এনে সবাই মিলে দেশের জনগণের শান্তির জন্য, দেশের সার্বভৌমত্বের কথা চিন্তা করে, দেশের স্থিতিশীলতার কথা চিন্তা করে একটা সুন্দর সুরাহা করে নিন। এতে করে আপনারাও যেমন ক্ষমতায় টিকে থাকতে পারবেন, ঠিক একইভাবে এই জাতীয় সংকটগুলো মোকাবেলা করাও কিন্তু সম্ভব হবে।
এখনকার মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই অবশ্যই নিরাপদে থাকুন। দেখা হবে পরবর্তী কোনো বিষয়ে, পরবর্তী কোনো আলোচনায়। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।